আহ দেখে এটা আমি করিয়েছিলাম আগের দিন, আমি টিচিং অ্যাপটিটিউডটা করাচ্ছিলাম। এর আগে রিসার্চ অ্যাপটিটিউড হয়ে গেছে। টিচিং অ্যাপটিটিউড মধ্যে আমি বেসিক্যালি এডুকেশন কাকে বলে, এখান থেকে প্রশ্নটা কি থাকবে সেটা আমি দেখিয়েছি। এই যে মার্ক করেছে এইগুলোই প্রশ্ন বেসিক্যালি থাকে, এইগুলো প্রশ্ন এখান থেকে দেয়। স্বামী বিবেকানন্দ কিভাবে এডুকেশনকে ডিফাইন করেছিলেন, আর জন দিবে কিভাবে এডুকেশনকে ডিফাইন করেছে, এগুলো আমি বলেছিলাম, এগুলো আর আমি যাচ্ছি না। থ্রি বেসিস অফ এডুকেশন নিয়েও কথা আমি বলেছিলাম, যেখানে তিনটে বেসিক্যালি এডুকেশন ক্ষেত্রে হোয়াই, হাউ অ্যান্ড হোয়াট, এটা বেসিক্যালি ফোকাস করা হয়। হোয়াই, হাউ অ্যান্ড হোয়াট। ওকে, কোয়েশ্চেন থাকে হোয়াই ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এই এডুকেশন সেক্টরে এটা থাকবে। তারপর আইডিয়ালিজম মাইন্ড আর সেলফের উপর জোর দেয়, হোয়াট আউট টু বি, ভ্যালুজ উপর ফোকাস করে। যারা আইডিয়ালিস্ট যারা থাকবে সেটা ইউনিভার্সাল মাইন্ড নিয়ে কথা বলে, যেখানে নলেজের সোর্স মানে আইডিয়ালিস্ট থিঙ্কার এডুকেশন ক্ষেত্রে যে আইডিয়ালিস্ট যিনি থাকেন, যিনি আইডিয়ালিস্ট থিঙ্কার বা আইডিয়ালিস্ট টিচার যাকে বলতে পারো, ওনার বেসিক কনসেপ্ট থাকে ইউনিভার্সাল মাইন্ড আর গড ইজ সেন্ট্রাল ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড। মানে এই যে সারা জগৎকে বোঝার জন্য গড ইম্পর্টেন্ট, গডকে নিয়ে কথা বলা হয়, রাইট? God is the source of all creation and knowledge. Spirit and mind constitute reality. এটাও আমি বলেছিলাম। এখানে প্রশ্ন কি থাকবে? প্রশ্ন থাকবে এই যে ফ্রবেল, কান্ট, প্ল্যাটো, স্বামী দয়ানন্দ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ আর দ্য মেইন প্রপোনেন্টস অফ আইডিয়ালিজম। প্রশ্ন এটাই থাকবে, among whom are not the idealists, not belong to idealism in education sector, in teaching areas. তো এখানে এই যে এই নামটা এখানে থাকবে, আর একটা নাম যে যিনি থাকবেন না তার নাম থাকবে, এরকম প্রশ্ন দেবে। তারপর নেচুরালিজম বেসিক্যালি আইডিয়ালিজমের এইগুলো পড়িয়েছিলাম, সেজন্য আমি এটা স্পিডেই যাচ্ছি। নেচুরালিজম বেসিক্যালি আইডিয়ালিজমের আগেনস্টে, আইডিয়ালিজম ফেভার করে না। নেচুরালিজম is a philosophy with the belief that nature alone represent the entire reality. Idealist বলছে God and mind, idealist God and mind। নেচারালিজম এডুকেশন ফিল্ডে কি বলছে, নেচার কে ইম্পর্টেন্ট বলছে, নেচার সবকিছু, আমার হিউম্যান লাইফ ইজ আ পার্ট অফ নেচার, সেই জন্য ইট ডাজ নট বিলিভ ইন স্পিরিচুয়ালিটি। দ্যাট মিনস নেচারালিজম স্পিরিচুয়ালিটির উপর বিলিভ করছে না। The main proponents of naturalism are ট্যাগোর। মেন প্রপোনেন্টস কারা ছিলেন? ট্যাগোর, ট্যাগোরের সাথে রুশো, হার্বার্ট স্পেন্সার। দেন প্র্যাগমেটিজম বেসিক্যালি এটা প্র্যাকটিস আর অ্যাকশন উপর জোর দেয়, প্র্যাকটিস অ্যান্ড অ্যাকশন উপর, যেটা বেসিক্যালি আমাদের লাইফে ইউটিলিটিটা কি, ইউজফুলটা কি, মানে যেটা আমরা হয় না অনেক সময় বলি দিস থিং ইজ ইউজফুল টু আস, দিস থিং ইজ নট ইউজফুল। দেন প্র্যাগমেটিজম বেসিক্যালি ফোকাস করছে ইউজফুল আর ফ্যাক্টরি উপর, প্র্যাগমেটিজম অ্যাক্টিভিটি আর ডুইং উপর ফোকাস করছে। দ্যাট মিনস দেয়ার আর নো অ্যাবসলিউট ভ্যালুজ অফ লাইফ, truth is created during the course of experience। ঠিক, ট্রুথটা ক্রিয়েট হবে এটাই বলছে। তাহলে প্র্যাগমেটিস যে ফোকাস, তার ফোকাস থাকবে সাইন্টিফিক মেথড আর লজিক অফ এক্সপেরিমেন্ট। কিসের উপর তার ভিত্তি থাকছে? লজিক অফ এক্সপেরিমেন্ট আর সাইন্টিফিক মেথড, এটাই মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, দ্য মেইন থিঙ্কার্স কারা ছিলেন? জন দিবে, কিলপ্যাট্রিক আর মেড আর সাম এক্সপোনেন্ট অফ প্র্যাগমেটিজম। এটাও আর বলেছিলাম কনস্ট্রাকটিভিজম বেসিক্যালি ফোকাস করে কনস্ট্রাক্ট নলেজ, আইডিয়ালিস্ট মাইন্ড অ্যান্ড সেলফ। তারপর বললাম নেচারালিজম নেচার উপর ফোকাস করছে, প্র্যাগমেটিভিজম প্র্যাকটিস অর অ্যাক্টিভিটি অর ইউজফুল ইউটিলিটি উপর জোর দিচ্ছে, আর কনস্ট্রাকটিভিজম কনস্ট্রাক্ট নলেজ উপর জোর দিচ্ছে। জিন পিগেট অ্যান্ড জে.এস. বার্নার, পাইগেট আর বার্নার এই যে অ্যাক্টিভিটি, এই যে নলেজের উপর ভিত্তি করছে যে নলেজটা কনস্ট্রাক্ট করা যেতে পারে। এডুকেশনাল সাইকোলজি বিলিভ দ্যাট দেয়ার আর ডেভেলপমেন্ট স্টেজ অফ নলেজ। জিন পাইগেট উনি কথা বলেছিলেন অ্যাকোমোডেশন অ্যান্ড অ্যাসিমিলেশন আর বেসিক টু লার্নিং। A learner develops new scheme through accommodation, new experience. That means এখানে নলেজটা কনস্ট্রাক্ট করা যাচ্ছে। তারপর হিউম্যানিজম এটা বেসিক্যালি বিলিভ করছে ইন দ্য ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং।
কোঅপারেশন, মিউচুয়াল টলারেন্স, সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং উপর জোর দিচ্ছে। রেশনালিজম সেটা লজিক্যাল রিজনিং উপর জোর দিচ্ছে। রেশনালিজম যেখানে ফোকাস করা হয় সেন্স এক্সপিরিয়েন্স থেকে, বা কোনো কাজ হচ্ছে তার পিছন কস্টটা কি থাকে, মানে এটা বেসিক্যালি সবকিছু লজিক্যালি ভাবে একুয়ার করার চেষ্টা করে। এম্পিরিসিজম এটা সবকিছু এক্সপিরিয়েন্স দিয়ে চেষ্টা করে। ক্লেম দ্যাট সেন্স এক্সপিরিয়েন্স ইজ দ্য আলটিমেট সোর্স অফ আওয়ার কনসেপ্ট অ্যান্ড নলেজ। তো এম্পিরিসিস্ট যারা, উনি বেসিক্যালি ফোকাস করেন নলেজের পিছনে কারণটা কি, এম্পিরিসিস্ট মানে আমাদের এক্সপিরিয়েন্স, আমরা যা সেন্স এক্সপিরিয়েন্স দিয়ে যে অ্যাকোয়ার করছি, 5টে সেন্স অর্গানস আছে, তো সেটা দিয়ে যেটা মানে যা কিছু আমরা পাচ্ছি সেটাই আমাদের এম্পিরিসিস্ট। আর existentialism, it is a philosophy that emphasize individual existence, freedom and choice. এটাকে কার উপর জোর দিচ্ছে, ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, ফ্রিডম এন্ড চয়েস। এই যে মার্ক করেছি তো এটাই থাকবে, এটা এর থেকে বাইরে আর কিছু থাকবে না এখানে। Behavioralism, therefore learning could be experienced by change in observable behavior. Gestalt psychology, it believes that whole is greater than the sum of its part. Gestalt psychology মানে that means, for example, in the human body there are cells, tissues, organs, system, etc. The sum of all these components is greater than the sum of its parts. এটা eclectic philosophy is nothing but a fusion of knowledge from all source. যেখান থেকে আমি অদার সোর্স থেকে যে কম্বাইন নলেজটা পাচ্ছি সেটা ইক্লেকটিক ফিলসফি। এবার এখান থেকে অনেক কিছু প্রশ্ন থাকে, এখান থেকে প্রশ্ন অনেক সময় আসে। বেসিক এডুকেশন সিস্টেম, মেন প্রপোনেন্টস কারা ছিলেন? তো বেসিক এডুকেশন সিস্টেম, ওয়ার্ধা এডুকেশন সিস্টেম মহাত্মা গান্ধীর সাথে রিলেটেড। মহাত্মা গান্ধী ওয়ার্ধা এডুকেশন সিস্টেমের কথা বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগোর নেচার, একটা লার্নিং টু টেক প্লেস ইন দ্য নেচার অ্যান্ড ফর্মাল নেচার, ঠিক মানে উনি সেই জন্য শান্তি নিকেতন রবীন্দ্রনাথ ট্যাগোর তৈরি করেছিলেন বিশ্বভারতী ইউনিভার্সিটি, যেটা আজকে বলা হয়। শ্রী অরবিন্দ ইনার ফোকাস ছিল ইন্টিগ্রাল এডুকেশন, ইন্টিগ্রাল এডুকেশন তার উপর ভিত্তি করেছিলেন শ্রী অরবিন্দ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ইনি ফোকাস করেছেন ফোকাস অন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ফিলসফি। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ফোকাস করেছেন ফোকাস অন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ফিলসফি। আর যে কৃষ্ণমূর্তি ফোকাস করছে এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড। যে কৃষ্ণমূর্তি কার উপর ফোকাস করছে, এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড। জন দিবে এক্সপেরিমেন্টাল লার্নিং, এটা মুখস্থ করতে হবে। তাহলে গান্ধী ওয়ার্ধা, ট্যাগোর নেচার, অরবিন্দ ইন্টিগ্রাল, সর্বপল্লী রাধাকৃষ্ণন স্পিরিচুয়াল অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান ফিলসফি, কৃষ্ণমূর্তি এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড, জন দিবে experimental learning, experimental, John Dewey. Maria Montessori, self education through development of individuality. Froebel, kindergarten focus on self activity. Rousseau, no formal learning, nature is the only teacher. No formal learning. Rousseau directly, nature is the only teacher. ঠিক, ট্যাগোর বলেছিলেন নেচার যেখানে সেখানে পড়তে হবে, ইনি বলছেন নেচারই অনলি টিচার। তাহলে ফর্মাল এডুকেশন রুসো বিলিভ করছে না। তাও ফর্মস অফ এডুকেশন মধ্যে 3টে ফর্মস হয় এডুকেশন, ফর্মস ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল। ফর্মাল যেটা প্ল্যানিং দিয়ে হয়, স্কুল থাকবে, এডুকেশন অর্গানাইজেশন থাকবে, সেখানে আমরা ছোটবেলা থেকে একটা ধাপ ধরে একটা ধাপে পড়ে যাচ্ছি, সেগুলো ফর্মাল এডুকেশন। মানে প্রাইমারি, মিডিল, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এটা ফর্মাল। কিন্তু এবার প্রশ্ন থাকবে কি ফর্মাল এডুকেশন এত সোজা প্রশ্ন দেবে? না, প্রশ্ন থাকবে ওই এনইপি যে এসছে তার মধ্যে বয়সটা যে ডিভাইড করা হয়েছে সেটা একবার দেখে নেবে, যেখানে 0 থেকে 3 ইয়ার্স কি আছে, তারপর 3 থেকে 6 ইয়ার্সটা কি আছে। তো এই যে এজ ডিভাইড করা হয়েছে, এজ ওয়াইজ ক্লাস ডিভাইড করা হয়েছে, সেটা মনে রাখতে হবে, কেন প্রশ্ন ওখান থেকে থাকবে। প্রশ্ন ফর্মাল এডুকেশন মধ্যে প্রশ্ন ওইটা ক্রনোলজি বলবে, তারপরটা কি, তারপরেরটা কি, ওই যে নিউ এডুকেশন পলিসির মধ্যে যা লেখা আছে সেটাও পড়বো, সেটা সেখান থেকে দেবে। ইনফর্মাল এডুকেশন, এটা a child educated only at school is an uneducated child, এটা জর্জ সান্তায়ান বলেছিলেন। কিন্তু ইনফর্মাল এডুকেশন ইজ নট প্রি প্ল্যান, এটা ইনডাইরেক্ট ভাবে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস দিয়ে আমরা শিখে যাই। ভেবে দেখো, কেউ একটা ছেলে, কোনো একটা ছেলে
গোল্ড স্মিথের বাড়িতে যদি জন্ম নেয়, তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি কিভাবে গোল্ড তৈরি করতে হয়, কিভাবে গোল্ড থেকে অর্নামেন্টস তৈরি করতে হবে, সেগুলো জানে, সেগুলো শিখতে পারে, মানে ও বাড়ি থেকেই শিখে যাচ্ছে, কোনো টিচিং বা কোনো ক্লাস করতে হবে না। কিন্তু আমাদের একটা ক্লাস করতে হবে হয়তো। তো এই যে ডে টু ডে অ্যাক্টিভিটিস দিয়ে যে আমরা শিখে যাচ্ছি, দ্যাট এডুকেশন ইজ কল্ড ইনফর্মাল এডুকেশন। সেটা কেউ এক্সপিরিয়েন্স দিয়ে শিখে যায়, বা ফ্যামিলি আর কমিউনিটিতে যেখানে থাকি, সে যে বিজনেস করছে বা যে কাজ করছে সেটা আমরা অটোমেটিক্যালি শিখে যাই, সেটাই দ্যাটস দ্য ইনফর্মাল এডুকেশন। Non-formal education is a lifelong process. It is integrated with life and work. It falls within the formal and informal types of education. It is a flexible system. It is intentional, incidental, and given outside the formal system. এটা হয় বেসিক্যালি ওপেন সিস্টেম অফ এডুকেশন উইদাউট রিজিড রুলস। সোশ্যাল অর অ্যাডাল্ট এডুকেশন থাকে, ডিস্টেন্স এডুকেশন, সোশ্যাল, তাহলে এই প্রশ্ন এইটা থাকবে, সোশ্যাল অর অ্যাডাল্ট এডুকেশন আর ডিস্টেন্স এডুকেশন নন ফর্মাল এডুকেশনের পার্ট। আর বাড়িটা কোনটা হয়, এইটা যে আমরা পড়ছি, পেস্টোলজি বিলিভ প্যারেন্টস আর দ্য ফার্স্ট ইনফর্মাল টিচার অফ এভরি ম্যান অর উইমেন। ফ্যামিলি environment is the first learning environment. তারপর aims and objective of education. In today's situation, no nation can think of social or economic development. ঠিক, কেউ ভাবতেই পারবে না এটা তো দরকার আজকের দিনে। তাহলে কন্টেন্ট, তাহলে aspect of education মধ্যে কি কি aspect আছে? কন্টেন্ট, সাবজেক্ট ম্যাটার, মেথড অফ টিচিং এন্ড ইনস্ট্রাকশন, ডিসিপ্লিন, ইভ্যালুয়েশন। তাহলে প্রশ্ন থাকবে এটা, এই যে এক্সামের মধ্যে এইটা প্রশ্ন দেওয়া থাকবে, কন্টেন্ট, মেথড, ডিসিপ্লিন এন্ড ইভ্যালুয়েশন। এটাই বলবে, এটা তার মধ্যে কোনো একটা অপশন আরো দিয়ে দেবে, বলবে এটা মানে বলতে পারি অবজেক্টিভ অফ এডুকেশন মধ্যে কোনটা পড়বে না, কোনো একটা কোনো অপশন দিয়ে বলে দেবে এটা থাকবে, তাহলে ওখানে ওই অ্যান্সারটা হয়ে যাবে। বা এটাও অ্যান্সার দিতে পারে কি ফাংশনস এন্ড অবজেক্টিভ অফ এডুকেশন আর ড্যাশ, তারপর এইগুলো অপশন থাকবে। অ্যাসপেক্ট অফ এডুকেশন মধ্যে দিতে পারে। তো যদি আমরা দেখি তাহলে a mirror that reflects society, এই যে three main functions হয়, জর্জ পাইন, a sociologist, has given three main functions. Assimilation of traditions, জর্জ পাইন তিনটে ফাংশন বলেছিলেন, assimilation of traditions, development of new social patterns, creative and constructive role. আর তারপর এমাইল দারকেম, এটা অনেকবার প্রশ্ন এসছে, যদি প্রিভিয়াস ইয়ার দেখা হয় তাহলে বুঝতে পারবে, এই এমাইল দারকেম থেকে অনেক প্রশ্ন এসছে। ইনি এস্টাবলিশ আইডিয়াজ অন ট্রান্সমিশন অফ সোসাইটিজ নর্মস এন্ড ভ্যালুজ অ্যাজ দ্য মেজর ফাংশন অফ সোসাইটি। মানে এডুকেশনের মেইন ফাংশনটা কি ইনি বলছেন, ট্রান্সমিশন অফ সোসাইটিজ নর্মস এন্ড ভ্যালুজ, ট্রান্সমিশন অফ সোসাইটিজ নর্মস এন্ড ভ্যালুজ as a major function of society. He also acknowledged education as a training. Education ki ekta training, as a training for specialized roles, including adopting some occupations for livelihood. Education is required to perform the function of cultural transmission and enrichment. The process why the young generation learn the traditional ways of society is called in and culture and culturations, and it differs from society to society. ঠিক, তো এইটা মনে রাখতে হবে, এই যে প্রশ্ন এটা থাকবে এখান অবধি মনে রাখতে হবে। দ্য প্রসেস বাই দ্য ইয়াং জেনারেশন লার্নস দ্য ট্রেডিশনাল ওয়েজ অফ সোসাইটি, দ্য প্রসেস বাই দ্য ইয়াং জেনারেশন লার্নস দ্য ট্রেডিশনাল ওয়েজ অফ সোসাইটি ইজ কল্ড এনকালচারেশন। ফ্যাক্টর ডিটারমাইনিং এডুকেশনাল এইমস, কি কি ফ্যাক্টর ডিটারমাইন করে এডুকেশন জন্য? ফিলসফি is the important. Philosophy and education are the two sides of coin. That means factor determining educational aims. The education is mostly a planned and purposeful activity. There are some factors which determine philosophy. Philosophy is the main factor. Education is termed to be the best means for propagation of philosophy. Human nature, it is linked with the philosophy. For example, idealists regard unfolding of the divine in man as the main of education. Socio-cultural factors and problems. Education has to preserve and transmit the cultural heritage.
রিলিজিয়াস ফ্যাক্টরস, দেখো এডুকেশন মধ্যে এইগুলো ফ্যাক্টর কাজ করে, সোশিও কালচারাল ফ্যাক্টরসটাও থাকে, রিলিজিয়াস ফ্যাক্টরসটাও কাজ করে। রিলিজিয়াস ফ্যাক্টরস ইন এনিসেন্ট ইন্ডিয়া, Buddhism emphasized the inculcations of ideals of religion such as ahimsa and truth into prevailing educational system. Political ideologies, right? The educational aims of a democratic political system can be quite different from that of an autocratic political setup. Exploration of knowledge. Knowledge is must for good interpersonal relationship, healthy adjustment in life, modification of behavior, self-awareness, and for social growth. Vocational. Education should prepare the child to learn his livelihood and make him self-sufficient. Self-actualization and total development. Education should help a person to become what he has to become according to his or her individual potential. Harmonious development. Mahatma Gandhi emphasized this aim of education very much when he said, by education we mean an all-round development. Nowadays NEP এই থিঙ্কিং উপর কাজ করে, হোলিস্টিক ডেভেলপমেন্ট। NEP ফোকাস করে হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিংস, কিন্তু কত হোলিস্টিক হয়েছে সেটা পরের কথা, মানে এক্স্যাক্টলি হয় কি হয় না সেটা তো আলাদা কথা। তা হারমোনিয়াস ডেভেলপমেন্ট মহাত্মা গান্ধী ভেবেছিলেন, উই মিন অ্যান অলরাউন্ড ডেভেলপমেন্ট। তাহলে কি কি বললাম আমি এখানে? ফিলসফি, human nature, socio-cultural factors and problems, religious factors, political ideology, exploration of knowledge, vocational. Education should prepare the child to earn his livelihood. এটা ভোকেশনাল ট্রেনিংটা দেওয়া উচিত, ভোকেশনাল ট্রেনিং সবাইকে করতে হয়, তাহলে তো কাজ পাবে। সেলফ অ্যাকচুয়ালাইজেশন এন্ড টোটাল ডেভেলপমেন্ট, হারমোনিয়াস ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট বেসড ইন চাইল্ড, ম্যান, বডি, মাইন্ড, স্পিরিট সবকিছু ডেভেলপ করতে হয়। Moral and character development. Some educationalists consider this as a supreme aim of education. কিছু লোক ভেবে দেখে কি এডুকেশন মানে মোরাল আর ক্যারেক্টারকে ডেভেলপ করে। হারবার্ট স্পেন্সার বলেছিলেন, হারবার্ট স্পেন্সার, that education must enable the child to cultivate moral values and virtue such as truthfulness, goodness, purity, courage, reverence, and honest citizenship. As a member of the society, a student should be conscious about his or her duties, right? এটা এডুকেশন দিয়ে বুঝতে পারবে। এডুকেশন ফর লেজার, লেজার ইজ আ টাইম which is utilized for enjoyment and recreation. It is needed to keep up rest and regain energy. Leisure, if wisely used, gives birth to physical and mental balance. এটাও এডুকেশন দিয়ে হয়। তাহলে এই যে বেসিক ফ্যাক্টরস এডুকেশনের, এডুকেশনাল এইমস এর যে থাকে সেই এইটা ছিল ফিলসফি, হিউম্যান নেচার, সোশিও কালচারাল ফ্যাক্টরস এন্ড প্রবলেমস, রিলিজিয়াস ফ্যাক্টরস, পলিটিক্যাল আইডিওলজি, exploration of knowledge, vocational training, self-actualization and total development, harmonious development, moral and character development, citizenship, education for leisure. Some specific aims of education in Indian context. কিছু স্পেসিফিক এম ছিল। আর আমাদের দেশে এডুকেশন নিয়ে অনেক কাজ হয়েছে, আর ক্রনোলজিতে থাকবে, এইটা ক্রনোলজিতে থাকবে। ইউনিভার্সিটি এডুকেশন কমিশন প্রথমে তৈরি হয়েছিল 1948, চেয়ার করেছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। প্রশ্ন থাকবে এই যে সাজাতে বলতে পারে, মানে ক্রনোলজিতে দিতে পারে। সেকেন্ডারি এডুকেশন কমিশন অফ 1952 to 53 চেয়ার করেছিলেন ডক্টর মুরলীধর অ্যাজ ইস চেয়ারম্যান, ডক্টর মুরলীধর চেয়ারম্যান ছিলেন। ন্যাশনাল এডুকেশন কমিটি ওয়াজ সেট আপ আন্ডার ডক্টর এস রাধাকৃষ্ণন। ন্যাশনাল এডুকেশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর এস রাধাকৃষ্ণন অ্যাজ ইস চেয়ারম্যান। তারপর কোথারি এডুকেশন কমিশন, খুবই ইম্পর্টেন্ট, কোথারি এডুকেশন কমিশন 1964। তো কি কি বললাম? ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948, সেকেন্ডারি এডুকেশন কমিশন 1952, ন্যাশনাল এডুকেশন কমিটি ডক্টর রাধাকৃষ্ণন ছিলেন চেয়ারম্যান, কোথারি এডুকেশন কমিশন 64, 63, 66, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986। এবার ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, এখানে অলরাউন্ড মেটেরিয়াল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে, কালচারাল ওরিয়েন্টেশন, ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট কথা বলা হয়েছে, ইন্ডিয়ান কালচার, সায়েন্টিফিক টেম্পার, ন্যাশনাল কোহেশন। আরো ছিল 1986 এর পরও দেওয়া আছে, বলছি ওইটা।
এখানে দেওয়ার নেই। ঠিক। তারপর তাহলে এই 1986 এর পর আরো আছে এইটা, এই 2020টা নিউ এডুকেশন পলিসি। তার আগেও একটা পলিসি ছিল, সেটাও দেখতে হবে। আর রাইট টু এডুকেশন অ্যাক্টটাও দেখতে হবে। আর আর্টিকেল 21A রাইট টু এডুকেশন, সেটা যে প্রোভাইড করা যে 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দিয়ে, সেটাও মনে রাখতে হবে। আর এই রাইট টু এডুকেশন মধ্যেই রাইট টু ইন্টারনেটটাও প্রোভাইড করা হয়েছে। এবার টিচিং কনসেপ্ট, টিচিং পড়াতে কিভাবে হয়, এটা ডক্টর এপিজে আব্দুল কালাম ভালোভাবে বলেছিলেন। এডুকেশনিস্ট শুড বিল্ড দ্য ক্যাপাসিটিজ অফ দ্য স্পিরিট অফ ইনকোয়ারি, ক্রিয়েটিভিটি, এন্টারপ্রেনিউরিয়াল and moral leadership among students and become their role model. এই যে teaching aptitude is all about evaluating candidates who want to enter teaching profession on the basis of their knowledge and skill. It refers to basic qualities required. Teaching জন্য একটা basic qualities দরকার to become a successful teacher. এই যে কোয়ালিটিটা কি থাকবে, কোয়ালিফিকেশন তো থাকবেই, ইন্টেলিজেন্স, অ্যাটিটিউড and many other qualities expect from a person who wants to be a successful teacher. Teaching is the purposeful direction. Teaching can be defined in the following ways. Teaching is a purposeful direction and management of the learning process. Teaching is a process of providing opportunities for a student to produce relatively permanent change through engagement in experience provided by the teacher. Teaching is a skillful application of knowledge. একটা স্কিল যেটা দিয়ে নলেজকে অ্যাপ্লাইড করা হচ্ছে, দিস ইজ দ্য টিচিং। এক্সপিরিয়েন্সকে অ্যাপ্লাইড করা হচ্ছে, সায়েন্টিফিক প্রিন্সিপালসকে অ্যাপ্লাই করা হবে। টিচিং ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি। An effective teaching depends on the following factors: how clearly the student understand what they are expected to learn. This is the আমরা বলতে পারি effective teaching. How accurately their learning can be measured. That means teaching is a planned activity, and effective teaching depends on following factors. Effective teaching depends on the following factors: how clearly the students understand what they are expected to learn, how accurately their learning can be measured. Teaching is a process. Teaching is a process in which the learner teacher, এখান থেকে একবার প্রশ্ন এসেছিল 2024 সালে, যদি প্রশ্নটা যদি দেখো 2024 সালে ডিসেম্বর মাসের কি জুন মাসেরটা একবার দেখবে, ওখানে এইটা প্রশ্ন ছিল। টিচিং ইজ আ প্রসেস ইন which the learner, teacher and other variables are organized in a systematic way to some predetermined goals. Teaching as an activity to that influence a child to learn and acquire desirable knowledge. Then তাহলে প্রশ্ন তো আরো থাকবে, আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকবে। এই যে প্রশ্ন নিয়ে আমি যাবো, এই জায়গাতেই যাচ্ছি। এইগুলো তো বলে দিয়েছে আগে অলরেডি। হলিস্টিক ডেভেলপমেন্টটাও কথা বললাম একটু আগে। এই ম্যাপটা মনে রাখলেই তো হয়ে যাবে। এটাই তো খুঁজছিলাম। দেখো এখানে যে নিউ এডুকেশন পলিসি আছে তো 2020-তে, ফার্স্ট ছিল 1968, 1986। It is built upon the foundational pillars of access, equity. হ্যাঁ, এটা প্রশ্ন থাকবে। It is built upon the foundational pillars of access, equity, quality, affordability and accountability. Okay. And now the new policy is aligned to the 2030 agenda for the sustainable development. It aims to transform India into a vibrant knowledge society. New education policy aimed at transform India into a vibrant knowledge society and global knowledge superpower by making both school and college education more holistic, flexible, multidisciplinary, more suitable to current and future needs. It aims to transform India into a vibrant knowledge society.
গ্লোবাল নলেজ মনে রাখবে, এই যে টার্মগুলো আছে না, এই টার্মগুলোই মনে রাখতে হবে। ভাইব্রেন্ট নলেজ সোসাইটি, গ্লোবাল নলেজ সুপার পাওয়ার্স, যেটা দিয়ে মোর হলিস্টিক, ফ্লেক্সিবল, মাল্টিডিসিপ্লিনারি, more suitable to current and future needs. It aims to bring out the unique capabilities of each student. Right? টিচিং, তাহলে আমরা পড়ছিলাম টিচিং নিয়ে। টিচিং এইগুলো তো বললাম, টিচিং ক্যান বি ডিফাইন্ড ইন দ্য টিচিং ইজ দ্য প্রসেস। এবার টিচিং মধ্যে অনেক আছে, মডেলস আছে টিচিং মধ্যে, রাইট? টিচিং মধ্যে অনেক মডেলস নিয়ে কাজ হয়, সেই মডেলস নিয়ে আমরা যাই একটু। ফার্স্ট আমরা যদি দেখি টিচিং মানে অনেক ভাবে, এই মডেল থেকে অনেক প্রশ্ন থাকে। বেসিক্যালি উই হ্যাভ ডিসকাস টু মডেলস অফ প্যাডাগোগি এন্ড অ্যান্ড্রাগোগি। এটা কি? প্যাডাগোগি, pedagogy as a conventional approach is also called as the art and science of teaching. Pedagogy क्या एक pedagogy এটা কি একটা কনভেনশনাল অ্যাপ্রোচ, ঠিক? মানে এটা আগে থেকে পদ্ধতি, সবাই এই পদ্ধতিটা ফলো করেছে, অনেক সময় ধরে এই পদ্ধতিটা ফলো করা হয়েছে। এখন অনেক কিছু চেঞ্জেস আসছে। তো টিচার্স assumes the primary role in deciding the main aspect of teaching. Primary রোলটা কি? Deciding the main aspect of teaching. Frederick Herbert in his work Universal Pedagogy, Frederick Herbert Universal Pedagogy, মানে এইটা প্রশ্ন থাকবে, এই যে ইউনিভার্সাল প্যাডাগোগি কে দিয়েছিলেন, ইন হিজ ওয়ার্ক ইউনিভার্সাল প্যাডাগোগি কে লিখেছে? তো ফ্রেডরিক হার্বার্ট। 1906 সালে ইউনিভার্সাল প্যাডাগোগি কথা বলেছেন। ইনি 5 ফর্মাল স্টেপ নিয়ে কথা বলেছেন টিচিং এ, 5 ফর্মাল স্টেপ ইন টিচিং। ঠিক, 5 ফর্মাল স্টেপস ইন টিচিং কি কি ছিল? প্রিপারেশন, প্রেজেন্টেশন, association, generalization, application. Preparation 5 স্টেপটা কি? প্রথমে প্রিপারেশন করতে হবে, লিঙ্কিং নিউ ম্যাটেরিয়াল টু রিলেভেন্ট এক্সিস্টিং আইডিয়াস, মেমোরিজ। প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্ট দ্য নিউ লেসন আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স অফ কনক্রিট অবজেক্টিভস। মানে টিচারের কাজ কি হয়ে যাচ্ছে? ফার্স্ট প্রিপেয়ার করে আসবে, তারপর প্রেজেন্ট করবে, তারপর অ্যাসোসিয়েট, কম্প্যারিজন অফ দ্য নিউ আইডিয়াস উইথ এক্সিস্টিং আইডিয়াস। এই যে নিউ আইডিয়াস আগে থেকে আইডিয়াস আছে তার সাথে কম্প্যারিজন করার চেষ্টা করবে, এই যে নতুন কিছু নিয়ে এসছে। কেন? টিচারদের অল টাইম আপডেট থাকতে হয়, যদি আপডেট না থাকবে তাহলে দে আর নট দ্য সাকসেসফুল টিচার। Generalization is important to take learning beyond perception and experience to develop abstract ideas. আর একটা জেনারেলাইজ করার চেষ্টা করবে সবকিছু যা পড়িয়েছে, যেটা একটা abstract ideas তৈরি করতে পারে। Application to make the newly acquired knowledge become an integral part of life of the student. তাহলে যদি এইটা দেখি, তাহলে instructor centered teaching can also be described as pedagogy approach. তাহলে pedagogy approachটা কি হয়? প্রথমে আমি বললাম যে 5টি মেথড, মানে 5টি স্টেপস আছে, ফর্মাল স্টেপ আছে। প্রিপারেশন, এক্সামের মধ্যে এটা থাকতে পারে, প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন। কি কি বললাম? প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন। তাহলে এই যে প্যাডাগোগি, ইন দিস মেথড দ্য ইনস্ট্রাক্টর মোর অর লেস কন্ট্রোল দ্য মেটেরিয়ালস। এখানে কে কন্ট্রোল করছে? ইনস্ট্রাক্টর বেসিক্যালি কন্ট্রোল করছে, মোর অর লেস কন্ট্রোল দ্য মেটেরিয়াল টু বি লার্ন এন্ড দ্য পেস অফ লার্নিং while presenting the course content to the students. The purpose of this method to learning is to acquire and memorize new knowledge. এখানে acquire করছে আর memorize করছে। The instructor centered teaching can also be described as a pedagogy approach. এটা প্রশ্ন থাকতে পারে। Instructor centered teaching can also be described as pedagogical approach. Pedagogy is the art and science of teaching. Pedagogy, it determines how the teaching occurs, the approach to teaching and learning. এখানে লার্নার ইজ ডিপেন্ডেন্ট, এখানে কে ডিপেন্ডেন্ট থাকবে? এটাও প্রশ্ন দিয়েছে, অনেক সময় এটা প্রশ্ন এসছে, এটা মুখস্থ রাখবে। প্যাডাগোজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে বলছে লার্নার ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য ইনস্ট্রাক্টর। মানে এখানে লার্নার, এটা কনভেনশনাল মেথড। পুরোনো সময়কালে যখন বাচ্চারা পুরো টিচার উপর ডিপেন্ডেন্ট, টিচার যা বলবে, ইনস্ট্রাক্টর যা বলবে সেটাই কাজ করতে হবে, আগে ছিল না, না হলে মার খাবে।
So learner is dependent upon the instructor for all learning, and the teacher assumes full responsibility for what is taught and how it is learned. Teacher or instructor evaluates the learning process of the students. Right? তো প্যাডাগজি এটা থাকবে এই যে প্যাডাগজিক্যাল মনে হয় বোঝা গেছে। ক্লিয়ার তো? हेलो, क्लियर तो? बोझा गया? समझ में आया है ना? हाँ सर आया है। हाँ सर। तो ये भी समझ में आ गया होगा ना कहाँ से क्वेश्चंस आएगा इसमें? जी। पैडागोगिकल में कौन कौन सा स्टेप्स है? पैडागोगिकल में 5 स्टेप्स की बेसिकली फोकस किया गया है। फ्रेडरिक हर्बर्ट जो है यूनिवर्सल पैडागोगी में 5 फॉर्मल स्टेप बताए हैं। 5 फॉर्मल स्टेप: प्रिपरेशन, प्रेजेंटेशन, एसोसिएशन, जर्नलाइजेशन, एप्लीकेशन। देख, पैडागोगी को हम लोग और क्या बोल सकते हैं? पैडागोगी हम लोग बोल सकते हैं इंस्ट्रक्टर सेंटर्ड टीचिंग। क्या बोल सकते हैं? इंस्ट्रक्टर सेंटर्ड टीचिंग। ठीक, यहाँ पर और क्या कह सकते हैं? यहाँ पर लर्नर इंस्ट्रक्टर के ऊपर डिपेंडेंट होंगे लर्निंग के लिए। टीचर के पास सारा पावर होगा क्या पढ़ाना है और कैसे बताना है। ठीक, पूरा कहानी टीचर के हाथ में रहेगा। एंड द सेकेंड स्टेप एंड्रागॉगिकल, सेकेंड मेथड एंड्रागॉगिकल मॉडल। एंड्रागॉगिकल मॉडल অনেকেই এটা পরে এন্ড্রাগগিক্যালটাই হবে। ইন দিস মডেল লার্নার ইজ মোস্টলি সেলফ ডাইরেক্টেড। এখানে লার্নার কে থাকবে সেলফ, লার্নার ইজ মোস্টলি সেলফ ডাইরেক্টেড এন্ড ইজ রেসপন্সিবল ফর হিজ অর হার অন লার্নিং। মানে লার্নার যে মানে স্টুডেন্ট সে সেলফ ডাইরেক্টেড থাকবে, সে রেসপন্সিবল হবে কি শিখছে কি শিখছে না। মানে শেখার জন্য পুরোটাই ডিপেন্ডেন্ট, মানে লার্নার ইরেসপন্সিবল। দ্য স্টুডেন্টস লার্ন বেসড নট অনলি বাই রিসিভিং নলেজ বাট অলসো বাই ইন্টারপ্রেটিং ইট। শুধু নলেজ রিসিভ করছে না, নট দ্য স্টুডেন্ট লার্ন বাট বেসড not only by receiving knowledge but also by interpreting it, learning through discovery, at the same time setting the pace of their own learning. এই যে আজকে যে পড়ানো হয়, যে আজকে যে এই যে ইগনুতে বেসিক্যালি এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, কেন দেওয়া হয়? বেশিরভাগ অ্যাসাইনমেন্টটা কি হয়? একে দিয়ে লিখিয়ে নেওয়া হয়, বা অনেকেই অ্যাসাইনমেন্টটা মানে কোনোভাবে কোনো আনাদার সোর্স দিয়ে মানে বাই করে তারপর লেখা শুরু করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্টের যে ফোকাস সেলফ ডাইরেক্টেড লার্নিং জন্য, কি নিজে থেকে ডিসকভারি করবে, নিজে থেকে শিখতে পারে, তার জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এই যে প্রজেক্ট যে কাজ হয়, যে এমএ তে প্রজেক্ট দেওয়া হয় একটা যে রিসার্চ করার জন্য, সেটাও সেলফ লার্নিং জন্য দেওয়া হয়। কিন্তু আজকে কি করছে সবাই জানে, লার্নিং থ্রু ডিসকভারি এন্ড এট দ্য সেম টাইম সেটিং দ্য পেস অফ দেয়ার অন লার্নিং। Instructor facilitate the learning of participant and help them by offering opportunities. Instructor facilitate করবে লার্নিং অপরচুনিটি তৈরি করবে, তাকে নিউ নলেজ প্রোভাইড করবে। বেসিক্যালি এটা সেলফ ইভ্যালুয়েশন উপর ফোকাস করে। তার মানে এটা বলতে পারি অ্যান্ড্রাগগিতে লার্নার ইজ মোস্টলি সেলফ ডাইরেক্টেড, হি ইজ মোস্টলি রেসপন্সিবল ফর অল লার্নিং। স্টুডেন্টস নট অনলি রিসিভিং নলেজ, এগুলো আমি বললাম। ইনস্ট্রাক্টর শুধু opportunity provide করবে। স্টুডেন্ট ডেভেলপ নিউ স্কিল, সেলফ ইভ্যালুয়েশন ইজ অলসো ক্যারেক্টারিস্টিক অফ দিস অ্যাপ্রোচ। এখানে কি থাকবে? সেলফ ইভ্যালুয়েশন। এটা বেসিক্যালি অ্যাডাল্ট লার্নিং দিয়ে থাকে। এটা কি থাকে? অ্যাডাল্ট লার্নিং সাথে অ্যাসোসিয়েটেড থাকে। তার মধ্যে এই যে আমরা এখানে দেখতে পারি, এখানে টিচার সেন্টার, ফ্রম টিচার সেন্টার ফিক্সড ডিজাইন, লার্নার সেন্টার ফ্লেক্সিবল প্রসেস। এই যে প্যাডাগোগিতে আমরা দেখলাম টিচার সেন্টার থাকবে, ফিক্সড ডিজাইন, লার্নার সেন্টার ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, টিচার ডাইরেকশনস এন্ড ডিসিশন থাকবে। আর এই অ্যান্ডাগোগিতে আমরা দেখতে পাই লার্নার্স অটোনমি থাকবে। প্যাডাগোগিতে থাকবে টিচার্স গাইডেন্স এন্ড মনিটর অফ লার্নিং। এখানে টিচার্স ফ্যাসিলিটেশন, সাপোর্ট এন্ড এনকারেজমেন্ট ফর লার্নিং অ্যান্ডাগোগিতে। প্যাডাগোগিতে থাকবে প্যাসিভ রিসেপশন ইন লার্নিং, এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন, কেন কি এখানে স্টুডেন্ট নিজে থেকে থাকবে, মানে নিজে থেকে অ্যাপ্রিসিয়েট নিতে পারবে। এখানে থাকবে প্যাডাগোগিতে লার্নিং উইদিন দ্য 4 ওয়ালস অফ দ্য ক্লাসরুম, কিন্তু অ্যান্ডাগোগিতে লার্নিং ইন দ্য ওয়াইডার সোশ্যাল কনটেক্সট। প্যাডাগোগিতে নলেজ অ্যাজ গিভেন অ্যান্ড ফিক্সড, এখানে নলেজ ইনভলভড অ্যান্ড ক্রিয়েটেড। প্যাডাগোগিতে ডিসিপ্লিনারি ফোকাস থাকবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে।
ডিসিপ্লিনারি থাকবে, একটা সাবজেক্ট ফোকাস থাকবে, আর অ্যান্ডাগগিতে মাল্টি ডিসিপ্লিনারি থাকবে। ঠিক, প্যাডাগগিতে অ্যাসেসমেন্ট শর্ট ফিউ, এখানে অ্যাসেসমেন্ট মাল্টিফেরিয়াস কন্টিনিউয়াস থাকবে। এবার আরো আছে এখানে হিওট্যাগোগি, এটা বেসিক্যালি সেলফ ডিটারমাইন্ড লার্নিং। লার্নার্স আর হাইলি অটোনমাস, emphasis is placed on development of learning capacity. Double loop learning is considered as the part of হিওট্যাগোগি। ডাবল লুপ লার্নিং, এটা প্রশ্ন থাকবে এক্সামের মধ্যে, ডাবল লুপ লার্নিং কোনটা মেথড মডেলস পার্ট? তো হিওট্যাগোগি পার্ট ডাবল লুপ লার্নিং। এখানে ফোকাস থাকে সেলফ ডিটারমাইন্ড লার্নিং থাকে। ঠিক অ্যান্ডাগগির সাথে অনেক কিছু ম্যাচ করছে, ওয়েল প্রিপেয়ার্ড থাকবে। তাহলে এটা মনে রাখলে হয়ে যাবে আমার মনে হয়। Pedagogy is called engagement, andragogy as cultivation, heterogogy as realization. Nature of teaching, এবার টিচিং এর মধ্যে the nature of teaching includes the following. Teaching works as different levels in life. Teaching take place in dynamic environment তো ফিক্স থাকবে না। আজকে 10 বছর আগে যা সিস্টেম ছিল আজকে থাকবে কি? আজকে আমরা অনলাইনে আছি, অনলাইনে ক্লাস নিতে পারছি। আজকে কি 10 বছর আগে কেউ ইমেজিন করতে পেরেছে কি হ্যাঁ অনলাইনে ক্লাস হবে? নো ওয়ান, কেউ ইমেজিন করতে পারেনি। হ্যাঁ, ইউটিউব শুরু হয়েছে, তাও ইউটিউবে বেশি কন্টেন্ট ছিল না। আমরা যখন পড়েছি ইউটিউবে কন্টেন্ট ছিল না, আমরা যা পড়েছি বই থেকে পড়লাম। কিন্তু আজকে সবকিছু ইউটিউবে অ্যাভেলেবেল, সবকিছু ইউটিউবে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তার মানে কন্টেন্টটাও অনেক বেশি। আজকে এখানে এক জায়গায় বসে অনেক কিছু পেয়ে যাচ্ছে, অনেক কিছু। আজকে এআই এত ডেভেলপ হয়ে গেছে কি সব কিছু অ্যান্সারটা পেয়ে যাবে। Teaching is closely related to education, learning, instruction, and training. Teaching is essentially an intellectual activity. Teaching is an art as well as a science. Teaching tends towards self-organization. Teaching is a social service. Lengthy periods of study and teaching. Teaching has a high degree of autonomy. Teaching is a profession. Right? Teaching is a profession. That means different levels of teaching নিয়ে যদি আমরা চর্চা করি, the main objective of teaching is to ensure learning that take place during the interactions between experienced person and inexperienced person. Experienced person কারা? টিচার, inexperienced স্টুডেন্ট, তাদের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে সেটাই টিচিং। বেসিক্যালি 3 ডিফারেন্ট লেভেলস অফ টিচিং। টিচিং মধ্যে 3টে ডিফারেন্ট লেভেলস আছে, ওই 3টে লেভেলস নিয়েই আমরা ডিসকাশন করব আজকে। There are basically 3 different levels of teaching. Memory level, first is the memory level, second understanding level, and third reflective level. Memory, understanding, reflective. আজকে যে নেট প্রশ্ন করে মেমোরি লেভেলটাই চেক করার জন্য প্রশ্ন করছে, ও চেষ্টা করছে মেমোরি লেভেলটা দেখার জন্য। মরিস এল বিগে 1976 সাজেস্ট করেছিলেন লিস্ট থটফুল অ্যান্ড দ্য মোস্ট থটফুল। ইনি 3টে লেভেল এইভাবে দেখিয়েছেন। মরিস এল বিগেস ইনি একটু ডিফারেন্ট, ইনি দেখিয়েছেন লিস্ট থটফুল, ইনি দেখিয়েছেন লিস্ট থটফুল অ্যান্ড মোস্ট থটফুল। দ্য অটোনোমাস ডেভেলপমেন্ট স্টেজ ওয়াজ এডেড অ্যাট দ্য লেটার স্টেজ। পরে ডেভেলপ হয়েছে অটোনোমাস স্টেজ, পরে ডেভেলপটা কি হয়েছে? অটোনোমাস স্টেজ ডেভেলপ হয়েছে পরে। কি কি হয়েছে দেখি এখানে। দিস লেভেল ইজ এ স্টুডেন্ট সেন্টার। এই যে অটোনোমাস ডেভেলপমেন্ট লেভেল, এটা স্টুডেন্ট সেন্টার লেভেল। এখানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট জাস্ট হ্যাপেন্স ইন আ ন্যাচারাল ম্যানার। দেয়ার ইজ নো ফেল্ট নিড ফর এনি কাইন্ড অফ ফর্মাল টিচিং। এখানে কোনো টিচিং দরকার পড়ে না। ভেবে দেখো না, আমাদের যে প্যারেন্ট, উনি কম বয়সে আমাদের বয়সে আস্তে আস্তে অনেক কিছু করে ফেলেছিলেন। হাউ? ন্যাচুরাল ম্যানার দিয়ে। উনি ফর্মাল এডুকেশন নিয়ে করেছেন এটা কিছু করেননি, উনি যা কি শিখেছেন আমাদের থেকে ভালো অনেক কিছু শিখতে পেরেছেন। অনেক সময় দেখবে যে একটা ক্লাসও করতে যায়নি, কিন্তু যদি একটু বুখার হয়, যদি জ্বর হয়, বাংলায় জ্বর বলা হয় না, হ্যালো, हाँ सर।
हाँ बांग्ला में जोर সেক্ষেত্রে কি হবে তখন অনেক ন্যাচারাল যে ট্রিটমেন্টটা শুরু করে দেয় এইভাবে এইটা করতে হবে এইটা করতে হবে সে তো জানে না সে তো পড়াশোনা করেনি কিন্তু ওই ন্যাচারাল ম্যানার দিয়ে সবকিছু শিখতে পেরেছে দ্যাট মিন দ্য প্রেজেন্স অর রোল অফ আ টিচার ইজ অ্যাজিউম টু বি মোর নেগেটিভ দেন পজিটিভ এই যে টিচার আজকে থাকছে সেটা পজিটিভ থেকে নেগেটিভ রোলটা বেশি গ্রহণ করা যাচ্ছে সেই জন্য আজকে যে নিউ এডুকেশন পলিসি টিচার ওরিয়েন্টেড নয় পুরোটাই স্টুডেন্ট ওরিয়েন্টেড তৈরি করার চেষ্টা করেছে সেই জন্য বারবার অটোনমাস ডেভেলপমেন্টের উপর বেশি জোর দিয়েছে ওই যে সিবিসিএস সিস্টেম শুরু করা হলো তারপরে এনইপি সিস্টেম যেখানে গ্রেডিং সিস্টেম থাকবে মার্কস দেওয়া হবে না গ্রেড দেওয়া হবে এই যে 3 ইডিয়েটে যে পার্ট সেখানে এই অটোনমাস ডেভেলপমেন্ট লেভেলটাই 3 ইডিয়েটে বেসিক্যালি দেখানোর চেষ্টা করা হয়েছে there should be little or no leadership directions coercion prescriptions imposition of student thought তাহলে এখান থেকে প্রশ্ন থাকতে পারে অটোনমাস ডেভেলপমেন্ট এখানে নো লিডারশিপ নো ডাইরেকশন কোয়ারশন প্রেসক্রিপশন এগুলো কিছু থাকবে না তাহলে 5 পিলার্স অফ এডুকেশনাল সাইকোলজি নিয়ে 5টি পিলার আছে এডুকেশন সাইকোলজিতে 5টি পিলার কাজ করে এই 5টি পিলার কি কি আছে বায়োলজিক্যাল কগনিটিভ ডেভেলপমেন্টাল সোশ্যাল এন্ড পার্সোনালিটি মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ বায়োলজিক্যাল মানে সেন্সেশন যে আমাদের যে বায়োলজি কাজ করে সেন্সেশন যা কাজ করে সেন্স অর্গান যে কাজ করছে সেটা বায়োলজিক্যাল বায়োলজিক্যাল বলে এটা ভাববে না কি মোদি বলেছিলেন না ও বায়োলজি দিয়ে মানে উনি বায়োলজিক্যাল নন এগুলো কিন্তু আমরা সবাই বায়োলজিক্যালি আছি বায়ো সাইকোলজি নিউরো সায়েন্স কাজ করে যেখানে সেন্সেশন ওই আমাদের মানে অভ্যাস মানে ওই কোনো কিছু হলেই বোঝা যায় কি হ্যাঁ এটা হবে সেন্সেশন একটা কাজ করে এটা বেসিক্যালি যদি পজিটিভিজমটা পড়েছো রিসার্চ মেথোডোলজিতে তাহলে আরো ভালোভাবে সেন্সেশনটা কি করে কাজ করে সেটা বুঝতে পারবে যদি পজিটিভিজম ডেপথ স্টাডি করা যায় কগনিটিভ পারসেপশন থিঙ্কিং থাকবে থিঙ্কিং লেভেল ইন্টেলিজেন্স কত মেমোরি লেভেলটা কত ডেভেলপমেন্ট লার্নিং লাইফ স্পেন ডেভেলপমেন্ট সোশ্যাল এন্ড পার্সোনালিটি ইমোশনস মোটিভেশনস মেন্টাল এন্ড ফিজিক্যাল হেলথ অ্যাবনর্মাল থেরাপিজ স্ট্রেস এন্ড লাইফস্টাইল হেলথ রিফ্লেক্টিভ এখানে যদি দেখা হয় নিচে সব থেকে নিচু লেভেলে থাকে অটোনমাস ডেভেলপমেন্ট লেভেল তারপর মেমোরি লেভেল অফ টিচিং তারপর আন্ডারস্ট্যান্ডিং লেভেল থটফুল তারপর রিফ্লেক্টিভ লেভেল মোস্ট থটফুল মেমোরি লেভেল অফ টিচিংটা কি হয় দেখি হার্বার্ট ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ দ্য মেমোরি লেভেল অফ টিচিং ঠিক গুড মেমোরি ইনক্লুডস র্যাপিডিটি ইন লার্নিং স্ট্যাবিলিটি অফ রিটেনশন গুড মেমোরি যদি থাকে ভালো মেমোরি যদি থাকে তাহলে লার্নিংটা আরো স্পিডে হয় আর র্যাপিডিটি ইন রিকলিং অ্যাবিলিটি টু ব্রিং দেখবে কোনো কোনো টিচার আসবে পুরোটাই মানে কোনো বই খুলবে না তারপর সব লাইন বাই লাইন সবকিছু বলতে শুরু করে দেবে হ্যাঁ হ্যালো হ্যাঁ करत नहीं कॉल so the teaching learning process is basically a stimulus response and memory level teaching MLT is actually প্রশ্ন থাকে এক্সামের মধ্যে না মেমোরি লেভেল টিচিং না লিখে এমএলটি লিখে দেয় আর আমরা দেখতে থাকি এমএলটি মানেটা কি অনেক সময় বোঝাই যায় না এমএলটিটা কি বলতে চেয়েছে আর লিখে দেয় এমএলটি বুঝতে থাক MLT actually initial stage of formal teaching where learner puts factual material to memory factual material মানে মনে থাকবে কি প্রথম এই ক্যাবিনেট মিশন কবে এসেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কটা মেম্বার ছিলেন এইগুলো ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তো এই মেমোরি লেভেল টিচিংটাই হয় মেমোরি লেভেল টিচিং ইজ দ্য ইনিশিয়াল স্টেজ MLT is the initial stage of teaching habits of rote memorization memorize করতে হবে bytes of information enables the learner to retain and also to reproduce the learned material তাহলে এখানে three major aspect কি কি থাকবে learning to material retention of the material reproduction of the material as when required আর memory level teaching objective টা কি লাভ হবে imparting knowledge information to the learner knowledge কে impart করার জন্য learner কাছে knowledge gain is basically factual knowledge gain টা কি এই থাকবে factual knowledge থাকবে has been acquired through memorization or rote learning it covers only the knowledge based objective Bloom taxonomy হ্যাঁ এটা মনে রাখবে
It covers only the knowledge based objective of Bloom's taxonomy. Bloom taxonomy যেটা থাকবে সেই knowledge based objective টাই Bloom taxonomy. Teaching is subject centered. Teaching টা কি subject centered. Simple memorable things are taught to student. Memorable thing টাই স্টুডেন্টদের পড়ানো হয় এখানে। এই সাবজেক্ট ম্যাটেরিয়াল ওয়েল অর্গানাইজ, এখানে ওয়েল অর্গানাইজ থাকবে, সিম্পল ইন নেচার। আজকে দিনে না মানে বাচ্চাদের যদি কনসেপ্ট বোঝানো হয় না, ডাইরেক্টলি বাচ্চারা বলতে শুরু করে এই বাজে টিচার, কিচ্ছু জানে না, কি আলতু ফালতু পড়াচ্ছে। আর ইউটিউবে বেসিক্যালি ফ্যাকচুয়াল নলেজটাই পড়ানো হয়, কনসেপচুয়াল যে পড়ায় তার ভিউ অনেক কম যায়, যেহেতু কনসেপচুয়াল পড়ায় সার কনসেপ্ট, খুবই কনসেপচুয়াল পড়ায়, তার ভিউ কম আছে। তারপর এডু শিকারটাও কনসেপ্ট পড়ায়, তার ভিউ কম আছে। তো কনসেপ্ট ভিত্তি যারা পড়াবে তার ভিউ একটু কম থাকবেই, কিন্তু যে ফ্যাকচুয়াল পড়াচ্ছে তাদের ভিউ বেশি। আর আজকে প্রশ্ন নেট কি দিচ্ছে? ফ্যাকচুয়াল। তাহলে টিচিং মেথডটা কি থাকবে এখানে? এই যে টিচিং ইজ সাবজেক্ট সেন্টার এন্ড সো আর টিচিং মেথড ড্রিল, রিভিউ, রিভিশন। এখানে মেমোরি লেভেলের টিচিং কি থাকবে? ড্রিল, রিভিউ, রিভিশন আর আস্কিং কোয়েশ্চেন, এটাই থাকবে। ড্রিল প্র্যাকটিস মিন্স রিপিটেশন অফ প্র্যাকটিস টু অ্যাটেইন প্রফিসিয়েন্সি। রিভিউ রিভাইজ দ্য এলিমেন্টস। কোয়েশ্চেন টেকনিক, টিচার্স রোল, দ্য টিচার ইজ দ্য স্টেট setter, resource manager as well as the evaluator in the classroom. The role of the learner is passive one. Subject content, teaching techniques. এই যে আমরা ছোটবেলায় স্কুলে পড়তাম, তো অনেক সময় যেখানে সবাই পড়তে যেত, বেশিরভাগ টিচার কি বলে দিত, এটা মুখস্থ করে এসে যাও, মুখস্থ না করলে মার খাবে। তো এই যে মুখস্থ করে, এইটাই তো মেমোরি লেভেল টিচিং। Teaching equipment, different kind of teaching aids such as visual, audio visual aids, model, চার্ট তৈরি করে বোঝাবে, ম্যাপ, পিকচার, টিভি, রেডিও। ঠিক। নেচার অফ মোটিভেশন এখানে কি থাকবে? Teacher motivation by a teacher derives student to learn better, then that should result in development of intrinsic feeling. It should not be force one. The focus is on the memorization of fact. এখানে ফোকাস থাকবে কত বেশি ফ্যাক্টটা মুখস্থ করতে পারছে। The nature of motivation এখানে থাকবে, টিচার বেসিক্যালি ফোকাস করে, মানে যখন মুখস্থ করে আসবে, কোয়েশ্চেন করা হবে, অ্যান্সার দিলেই তো ভালো মানে মাইন্ড থাকবে। তো ইভ্যালুয়েশন সিস্টেম ফর লার্নার্স, দ্য ইভ্যালুয়েশন সিস্টেম মেনলি ইনক্লুডস ওরাল। এখানে ওরাল হয়, আগে ছিল না ওরাল, এখন আরো ওরালটা তো আরো বাড়িয়ে দিয়েছে। রিটেন, এসে টাইপ এক্সামিনেশন। ইভ্যালুয়েশন ইজ ডান অন প্রি-ডিটারমাইন্ড অবজেক্টিভস টু চেক দ্য পাওয়ার অফ মেমোরাইজেশন। ফর দ্য রিটেন টেস্ট, শর্ট টাইপ, রিকল টাইপ কোয়েশ্চেন। আজকে যে এই যে এমসিকিউ দেওয়া হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ম্যাচিং টাইপ টেস্ট, দিস ইজ দ্য ইভ্যালুয়েশন সিস্টেম ফর লার্নার্স। এখানে তাহলে মেমোরি লেভেল টিচিং এইগুলো থাকবে। সাইকোলজি বেস অফ মেমোরি লেভেল অফ টিচিং। আর কি থাকবে? সেকেন্ডটা কি থাকবে? মেমোরি লেভেল টিচিং এর পর আমাদের চলে আসছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং ও থাকবে, কিন্তু আগে সাইকোলজি বেসিস অফ মেমোরি লেভেল টিচিং। এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট, জিন পাইগেট স্টেটেড দ্যাট মেমোরি লেভেল ইজ মেইন ফর স্টার্টার্স। মেমোরি লেভেল স্টার্টার যারা শুরু করছে তাদের জন্য। লার্নার্স আর দ্য প্রি অপারেশনাল লেভেল অফ cognitive development. Normally, they are not expected to reflect upon the learner facts. Herbartian theory of appreciation suggests that the young people mind gets ready at this stage for perceive themselves and the world around them. The brain gets ready for a big mass of factual information. Suggestion of for memory level teaching: the teaching material should be objective. Teaching material should be finite and progressive. Teaching aids should be adequate. The subject matter should be presented in a systematic and organized manner. There should be scope for continuous evaluation. তারপর আমাদের চলে আসছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। ঠিক, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং আজকে বলছি না, নাহলে পুরো খিচড়ি হয়ে যাবে। যদি আমি এখন বলি তাহলে মেমোরি লেভেলটাও ভুলে যাবে, সেজন্য আমি আন্ডারস্ট্যান্ডিং যাচ্ছি না। আগে মেমোরি অবধি পড়ে নাও, তারপর আন্ডারস্ট্যান্ডিংটা আমি যাব। ঠিক আছে? হ্যালো, जी सर। हाँ सर। তো আন্ডারস্ট্যান্ডিং আমি পরে করছি। ঠিক আছে, তাহলে রাখছি। বোঝা গেছে তো? हाँ सर। हाँ सर। समझ में आया ना? हाँ सर, समझ में आया है। सभी लोग को तो? यस सर। ठीक है, रख रहे हैं, রাখছি।
थैंक यू सर।